এই যে আমাদের কথাবার্তা, এই যে তুমি রাত্রি সন্ধ্যে 6টার পর থেকে টেলিভিশন খোলো না, সামটাইমস আই লাভ টু মাই সেলফ যে এই যে আমাদের পাগলের প্রলাপগুলো আমরা বলছি, আর একই মুখে আমরা বলছি কি না আমরা এই উদীয়মান ভারতবর্ষে বাস করছি যার কিনা 40% পপুলেশন ইজ আন্ডার 30 years of age, and if that is true তাহলে এই পাগলের প্রলাপগুলো কাদের জন্য কাদের জন্য ওরা তো কাদের জন্য হচ্ছে, কাদের জন্য হচ্ছে? আজকে your mind is made up, my mind is made up, you know what to do, তুমি অলরেডি ডিসাইড করে নিয়েছো এই লোকটা ভালো এই লোকটা খারাপ। তোমার কানের কাছে লোকে যদি 72 ঘন্টা ধরে নন স্টপ প্রোগ্রাম করে যায় তাও তোমার ওপিনিয়ন আজকে চেঞ্জ করবে না। সো মাই ফিয়ার ইজ শুধু টেলিভিশনকে বলাটা না, যে আমাদের এন্টারটেইনমেন্টে, আমাদের এডুকেশনে, যে কারণে তুমি আজকে যারা সোশ্যাল মিডিয়াতে আছে যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ক্যাচ আপ উইথ দ্য কন্টেম্পোরারি টাইমস। নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছি কাপ অফ চায়ের আড্ডা নিয়ে। আজকে কাপ অফ চায়ের আড্ডায় যাকে আমি মানে ভাগ্যবশত পেয়েছি, নান আদার দেন ভেরি রিনাউন্ড হার্ট স্পেশালিস্ট ডক্টর কুনাল সরকার। তো আমি আজকে আপ্লুত, বিকজ এরকম একজন মানুষ যখন তোমাদের সামনে আসে বা আমার কাপ অফ চায় এসেছেন, এটা শুধু একটা আড্ডা না, এটা একটা শুধু মোটিভেশন না, শুধু ইন্সপিরেশন না, এটা সমাজের একটা সেবা। যে ডক্টরের কাছ থেকে কিছু শুনে আমাদের সমাজে প্রচুর মানুষ উপকৃত হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কেন আপনার এত হেকটিক শিডিউলের মধ্যে আপনি টাইম দিয়েছেন আমরা কাপ অফ চাকে, আমরা ধন্য আমাদের ডিজম্যাক্স স্টেশন তরফ থেকে। আমাদের মাঝে মাঝে মধ্যে মধ্যে একটু আশ্চর্য লাগে। কখন আশ্চর্য লাগে? যদি পরপর 3 জনের সঙ্গে কথা হয় যাদের মধ্যে কারোরই বুকে ব্যথা হচ্ছে না, তখন we feel a little bit odd, out of place. কারণ লোকে যেরকম টিয়া পাখিকে কথা বলতে শেখায়, তো আমাদের যদি একটু সজাগ করে না দাও, আমরা পরপর লোক দেখলেই বলতে শুরু করবো বুকে ব্যথা হতে। তো এই যে আমাদের একটা রুটিন, একটা গদবাঁধা ইন্টারঅ্যাকশনের বাইরে তোমাদের সাথে কথা হচ্ছে in such a lovely atmosphere. Thank you so much. ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বেসিক্যালি আজকের কথাবার্তা ডক্টর কুনাল সরকার, ইটস আ নেম, ইটস আ ভেরি ফেমাস একজন মানুষ, মানে স্প্লেন্ডিড পার্সোনালিটি। আমার কিছু এখানে বলার নেই, আমি শুধু কয়েকটা কথা ডক্টরের কাছ থেকে শুনবো, জানবো, এবং তোমাদের যাতে কোনোভাবে উপকৃত হয় ইন দ্যাট ওয়ে। ডক্টর, আমাদের কাপ অফ চায়ে আপনাকে ওয়েলকাম। কিছু বলার নেই, আমরা হার্ট নিয়ে রোটারি ক্লাবে কিছুদিন আগে একটা দারুণ প্রেজেন্টেশন আপনার দেখলাম, এবং কোভিড টাইমে যেভাবে আপনি প্রতিটি মানুষ ইন্সপায়ার হয়েছে আপনার প্রতিটি কথা শুনে, প্রতিটি টেলিভিশনে, প্রতি ডে ইন অ্যান্ড ডে আউট, অ্যাপার্ট ফ্রম ইউর হেক্টিক শিডিউল। তো এত বছরের জয়যাত্রা একটু আপনার মুখেই শুনি। দেখো, জয়যাত্রাটা বলবো না, আই ডোন্ট থিঙ্ক হঠাৎ করে যদি এখন বলতে শুরু করি, নিজেদের মধ্যে হঠাৎ নিজেকে কখনো একটু আধ ঘুমে আচ্ছন্ন হয়ে যদি নিজেকে একটু আলেকজান্ডার বলে মনে হতে থাকে, আই থিঙ্ক দ্যাট ইজ আ বিগ মিস্টেক। আমার কাছে যবে থেকে ধরো আমার শুরু হয়েছিল, অনেকে বলে ডাক্তারবাবু আপনি কিভাবে, কার থেকে অনুপ্রেরণা পেয়ে আপনি ডাক্তারি। আমার বাড়িতে কেউ ডাক্তার ছিল না, আমি চোখে জীবনে 8খানা ডাক্তার দেখেছি কিনা সন্দেহ। তো আমি কেন ডাক্তার হয়েছি? কারণ আমার নিজের পারিপার্শ্বিকে আমার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, তার মধ্যে গেছিলেন বেচারার জীবনের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা, স্ট্রেস, হি ডাইড ভেরি ইয়াং। ওগুলো দেখে ছেলে বয়সে একটা খুব আতঙ্ক হয়েছে, আই ওয়াজ ভেরি প্যারানয়েড। কারণ বাবাকে যত বেশি ভালোবাসতাম একেবারেই কাছে পেতাম না, তো খালি দেখতাম ওই আমরা যেরকম বলি না মানুষ একটা শিক্ষাভাব করে। সো দ্য ম্যান ইন দ্য লেট 60s early 70s, একটা মানুষ যেন রোস্টেড হচ্ছেন তখনকার একটা ভেরি অশান্ত, একটা টার্বুলেন্ট অ্যাটমসফিয়ারের মধ্যে। এবং আমার দাদু ডাক্তার ছিলেন, মায়ের বিধান রায়ের থেকে একটু জুনিয়র ছিলেন, আর আমার দিদিমা বেঁচে ছিলেন, এবং আমরা সত্যি প্রায় বলতে গেলে মানুষ হয়েছি দিদিমার কাছে।
তো যেরকম লোকে কানে ফিসফিস করে কথা বলে না, দিদিমা রোজ রাত্রিরে আমাদের শুয়ে, আমি যে কতবার রামায়ণ মহাভারত শুনেছি তার ঠিক নেই, হ্যাঁ। তখন অডিও বুকস ছিল না, ইউটিউব ছিল না, কিছু ছিল না, মানে ইউ আর লাকি ইন দ্যাট ওয়ে। আই ওয়াজ ভেরি লাকি। তো দিদিমা কি করতেন, দিদিমা যখন দেখলেন একটু পড়াশোনা করছি, আর আমি ছিলাম ভাই বোনদের মধ্যে সব থেকে বোকা, হ্যাঁ, সব থেকে বোকা। অনেকে পড়াশোনা করতো, গান বাজনা করতো, আমাকে বাড়িতে বলতো বুদ্ধিটা ভালো নয়, ওকে বেশি চাপ দিও না। কিন্তু আমার দিদিমার কেন জানি না একটা মনে ছিল যে ছেলেটা অত বোকা নয়। তো দিদিমা নানান গল্প টল্প করে এটা সেটা করে লাস্টে একটা হাফ ট্যাবলেট ছুঁড়ে দেওয়ার মতো, এই শোন তুই ডাক্তার হবি, হ্যাঁ, এই শোন তুই ডাক্তার হবি। এখন ডাক্তার জিনিসটা কি, ডাক্তার কি করে, ডাক্তার কি খায়, ওই নানান গল্প টল্প বলতো, এইসব বলতো। আর তারপরে সেই যে একটা সাবকনশিয়াস, আমার দিদিমার কনস্ট্যান্ট একটা সাবলিমিনাল অ্যাডভার্টাইজিং, আর তার সঙ্গে সঙ্গে আমার বাবার জীবনে যে টার্ময়েল দেখেছিলাম, তো দুটো মিলিয়ে কোথাও যেন একটা অজানা কিছুকে তাড়া করার একটা জেদ চিপে গেল। এই যে আজকের দিনে ছেলেমেয়েরা ঠিক করে, অ্যাবসলিউটলি কারেক্ট, ওরা বলবে আমি দেখবো, শুনবো, বুঝবো, উই উইল গেট টু আন্ডারস্ট্যান্ড কি করছে, ওটাই ঠিক, ওটাই ঠিক, হ্যাঁ। তো আমরা কেরম একটা হয়তো একটা ইমোশন তাড়িত হয়ে, যেরকম ধরো কলম্বাস রওনা হয়েছিল, কলম্বাস একটাই জিনিস জানতো, কলম্বাস কোথায় যেত জানতো না, কলম্বাস কোন দেশে যাচ্ছিল কোন আইডিয়া ছিল না, কলম্বাস একটাই কথা জানতো যে হাওয়াটা কোন সময় থেকে কোন সময় পড়ে, and that is why he could go and come back. তো আমিও খানিকটা সেরকম, এবং আমি কাউকে বলবো না আজকের দিনে, I am talking about early late 70s, যে কখনো ওইভাবে আমি যেতে বলবো না। তো সেইভাবে ডাক্তারিতে আসা, আমার দিদিমা দেখে গেছিলেন আমি ডাক্তার হচ্ছি, এবং এরকমই কাকতালীয় ভাবে, I did not plan it that way. আমার জীবনের one of the most emotive moments হচ্ছে যখন প্রচন্ড ঠান্ডায়, হ্যাঁ, এডিনবারাতে ফাইনাল FRCS পাস করলাম, তো তখন এইসব কলিং কার্ড ফার্ড কিছু ছিল না, ওই পকেটে একগুচ্ছ খুচরো নিয়ে ঘুরে বেড়াতে হতো, আর খুচরো পয়সাগুলো কলিং ফোনে দিয়ে, ইন্টারন্যাশনাল ফোন তো হার্ডলি 1 মিনিট, পিক 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 করে 1 মিনিট কেটে গেল, হ্যাঁ। তো আমিও একটা কলিং ফোন দিয়ে আর কি এডিনবরা, তখন আবার ওই পরীক্ষার রেজাল্ট পেয়েছি, কিন্তু একদম 15 মিনিটের মধ্যে ট্রেন ধরে আবার হসপিটালে ডিউটি করতে যেতে হবে। তো আমি ওই প্ল্যাটফর্মে নেমে পকেট থেকে একটা 50p বা কিছু ফোনে দিয়ে বাড়িতে ফোন করে জানাচ্ছি যে বিকজ এনিওয়ে আই পাস ফেলোশিপ প্রিটি আর্লি। তো একবারে বাড়িতে কেউ ভাবেনি যে আমি সেই সময় অত তাড়াতাড়ি পাস করতে পারবো। তো আমি সেই ফোনটা দিদিমাই ধরেছিল। না, তারপর আমি খুব দিদিমার সঙ্গে করতাম, দিদিমাকে ফোন ধরেই একটু বলে দিলাম, এই শোনো, আমি তো FRCS পাস করেছি, আর সামনের সপ্তাহে একজন মেম সাহেবকে বিয়ে করছি। ব্যাস, দিদিমার মুখে, হ্যাঁ, দিদিমা বেচারার মুখে হাসি মিলিয়ে গেল। তারপর তখন তো আমাদের মোবাইল নেই কিছু, যে খালি বারবার হোয়াটসঅ্যাপ করবে আর কেস করবে। ওই যে দিদিমার কানে দিদিমা FRCS পাস করার, তো আমি পরে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম দিদিমার রিয়াকশনটা কি হলো, বলে একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে। তো হ্যাঁ, তারপরে আমাকে তখন, তোমরা বোধহয় চোখে দেখো নি, আমাদের সময় কি হতো, নীল নীল খাম পাওয়া যেত, ইনল্যান্ড লেটার। তো বাড়িতে আর কি, যে আমরা কে কোথায় কি দুষ্টুমি কি উঞ্চবৃত্তি করছি, ওগুলোর একটা সামারি। তখন বোধহয় ইন্ডিয়ান লেটার গুলো 8 টাকা না 12 টাকা এরকম করে, ব্রাউন কালার। হ্যাঁ, আমার বাড়ি থেকে চিঠি আসতো, আমি একটা চিঠি করে উত্তর দিতাম। তো তখন আমি সত্যিকারের আমাদের ওয়ার্ডে যারা কাজ করতেন, মানে I was friendly with all the nurses and everything. আর ইংল্যান্ডে আমি প্রচন্ড, এখন অনেকে মনে করে আমি পপুলার, আমি অনেক বেশি পপুলার ছিলাম অ্যাজ এ জুনিয়র ডক্টর ইন ইংল্যান্ড, অনেক বেশি। আমি একটা ডক্টরস পার্টিতে যেতাম উইথ 14 women and I am the only male. না, আমি প্রথমে তাই ভাবতাম যে আমার কি সাংঘাতিক চেহারা, কি আমি কি ভীষণ জনপ্রিয়। না, তারপর 2 দিন বাদেই আমার ভুল ধারণা মিটে গেল। আমার প্রচন্ড জনপ্রিয়তার কারণ ছিল শুক্র শনিবারের পার্টিতে দেরার ড্রিঙ্ক করতে, I was the only non-alcoholic.
যে সবাইকে গাড়ি করে করে সবার বাড়িতে পৌঁছতে হবে। ও মাই গড। হ্যাঁ, আমার একটা ছোট্ট ভক্সওয়াগন পোলো গাড়ি ছিল। আচ্ছা, তখন তারপরে আমার এত অসুবিধা হতো, কারণ বাই দ্য টাইম রাত্রি 12টা 1টা বেজে গেছে, একটা উইকেন্ড পার্টির পরে কারো তো মনে নেই কে কোথায় আছে। হ্যাঁ, আমি একে ওর বাড়ি নামিয়ে দিচ্ছি, ওকে তার বাড়ি নামিয়ে দিচ্ছি। আমি তারপরে 3 নম্বর বা 4 নম্বর যখন হসপিটাল পার্টি হতো, তখন ওরা দেখেছো ওই যে স্টিকার নোটস পাওয়া যায়, আমি বলতাম ওদের জামায় লাগিয়ে দিতাম যে আমি এখানে থাকি, আমি এখানে থাকি, যে 4-5 জনকে যে নামিয়ে নামিয়ে যেতে হবে। তো হ্যাঁ, তো আমার একটা প্রচন্ড একটা ফিলিং অফ কি বলবো, একটা ম্যাচো ফিলিং হয়েছিল। তোরই বাবা, আমি কি একটা সাংঘাতিক লোক, কি সাংঘাতিক পপুলার। তারপরে দেখলাম না, আমার টোটাল জনপ্রিয়তাটা হচ্ছে যে আমি মদ খাই না বলে, আর রাত্রির 1টার সময় একমাত্র লোক যে দাঁড়িয়ে থাকতো আর গাড়ি করে করে 6-7 জন অচৈতন্য দেহকে তাদের বাড়িতে নামিয়ে নামিয়ে বাড়ি যেত। সেখানে যেই কারণেই পপুলার ছিলেন না কেন, আজকে এখানে তারপরে আমি মানে বাড়িতে আর কি অশান্তিটা তুঙ্গে তুলবো বলে, আচ্ছা এটা দিদিমার, হ্যাঁ তখন একটু মনটা হালকা হয়েছে, কারণ তার কয়েক মাস ধরে চারিদিকে না চেয়ে খালি পড়াশোনা করছি। তো আমি আমাদের ওয়ার্ডেরই আর কি 3-4 জন সুন্দরী যুবতীর ছবি তুলে একটা খামে করে পাঠিয়ে দিয়েছিলাম দিদিমাকে, কাকে পছন্দ বলে। হ্যাঁ, ব্যাস। তারপরে শুনলাম বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মানে একমাত্র মানে সাধের বোধহয় নাতি ছিলেন আপনি। সাধের যাই হোক, তো খুব ভালোবাসতেন। দিদিমারা টার্গেট করে বসে থাকে তো, যে এবার একে অকশনে তুলতে হবে। এনিওয়ে, তো তারপরে দিদিমা দেখে গেছিলেন। হ্যাঁ, দিদিমা দেখে আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং আমি যে ওই 1 মিনিট ফোন করতে পেরেছিলাম ফাইনাল ফেলোশিপটা পাস করে, সো আই ওয়াজ এভার সো হ্যাপি যে দিদিমা ফোনটা ধরেছিল। এটা একটা বড় ব্যাপার। আর ডক্টর বাবু, মানে যেটা বলি, চারিদিকে এরকম একটা কি বলে দিক দিগন্ত আপনার নাম ছড়িয়ে আছে। আপনার চারিদিকে যখন লোকেরা ডক্টরকে একটা অন্য রকম, মানে আপনার একটা আলাদা পপুলারিটি ইন দ্যাট ওয়ে। তো আপনি আজকে যুব সমাজকে কি বলবেন, একটু আপনার মেসেজ টুয়ার্ডস সোসাইটি? দেখুন, আমি তোমাকে বলছি না কারা কারা শুনছে না শুনছে, হয়তো প্রচুর কি বলবো, প্রচুর মানে তির্যক মন্তব্য আসতে পারে। আমি যুব সমাজকে বিশেষ করে, আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লোকে বলতে চলতে ডাকে, পাবলিক ওয়ার্কশপ, ডিবেটস, ডিসকাশনস। তো আমি প্রথমে একটু দেখে নিই, প্রথমেই যেটা দেখতে হয় যে কাদের সাথে কথা বলছো। তো আমি এখনো জানি না যে ক্যামেরার আমাদের স্ক্রিনের ওধারে কারা বসে আছে। হ্যাঁ, তো যদি মোটামুটি দেখা যায় যে আমাদের সমবয়স্ক বা 50-55 প্লাস একটা অডিয়েন্স আছে, আমি মোটামুটি নিশ্চিন্ত। কেন? কারণ আমি জানি যে আমাদের সেরিব্রাল ক্যাপাসিটিটা, মেন্টাল ক্যাপাসিটিটা একই রকম। যেমনি আমাদের একটা 15, 16, 17, 18 বছরদের সঙ্গে কথা বলতে হয়, আমার প্রথম রিয়াকশন হয় ভয়। কেন ভয়? আমি তাদের সাথে কথা বলছি যারা কিনা আমার থেকে অ্যাভারেজে 30-40% বেশি বুদ্ধিমান, রাইট? আর প্রথমেই আমি বিশ্বাস করি যে আমাদের কিন্তু ওদের অনুপ্রেরণা দেওয়ার, জ্ঞান দেওয়ার, এই ঠিক পথে থাকো, কোনো কথা বলার বিন্দুমাত্র কোনো অধিকার নেই। এবং যদি দিনের শেষে একটু সময় পাওয়া যায়, তাহলে আমরা যেন আমাদের ছেলে মেয়েদের কথাগুলো আমরা একটু শুনি। We have to take an entry into their world. হ্যাঁ, আমাদের পৃথিবী মানে কি, আমাদের তো একটা মেন্টাল কনস্ট্রাক্ট আছে না। আমরা কিছু ইনফরমেশন নিচ্ছি চারিদিক থেকে, সেইভাবে তুমি তোমার জীবন চালাচ্ছ, আমি তোমার জীবন চালাচ্ছি, কিন্তু সেই জীবনটা আজকের জন্য নয়। হ্যাঁ, কোনো মতে আমার জীবনটা চলে গেছে এবং আজকে আমি সেই দাঁড়াপাত, সেই ছয়ের নামটা মুখস্থ করার মতো আজকে একটা গতানুগতিক জীবন দিয়ে চলছি। আজকের জীবন, আজকে একজন 16, 17, 18 বছর ছেলে মেয়ের জীবন, তাদের চোখ দিয়ে দেখতে হবে। and they are extremely intelligent. আজকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে at the probably the twilight of our working lives, আমাদের যদি একটা জিনিসে আমরা নিজেদের এনরিচ করতে চাই, হ্যাঁ, অনেকে অনেক বড় বড় এই বই পড়ে, মনীষীদের জীবন পড়ে, অনেক বিভিন্ন লোকের বাণী টানি পড়ে আর কি।
তো আমার মনে হয় যে যার এসেছিলেন বলে গেছিলেন খুব ভালো কথা, মাঝে মধ্যে একদম ঠিক, হ্যাঁ মাঝে, কারণ বেশি আবার মনীষীদের জীবন পড়লে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়। ওই টাইমের ব্যাপার তো না, শুধু টাইমের ব্যাপার না, ও যা যা বলে গেছে আমি তো কিছুই করতে পারছি না, তখন ফ্রাস্ট্রেশন। তো সারাদিন ধরো কাজকর্ম করে রাত্রির বেলা প্রচুর মনীষীদের ওই দেবতুল্য লোকেদের বই টই পড়লে কি হয়, তুমি ঘুমোতে যাও উইথ টেরিবল ডিপ্রেশন, যে আরে ভাই বেগুন পোড়া নিজের জীবনটা নিয়ে করলামটা কি, 1 থেকে 20 নম্বর যা বলেছে আমি জীবনে একটাও করে উঠতে পারি না। তো কাদের সাথে কথা বলবে? আমাদের আজকে এই যে একটা লার্নিং এক্সপিরিয়েন্স, এই লার্নিং এক্সপিরিয়েন্সটা আজকের দিনে আসছে আমাদের ইউথদের থেকে। আর বিভিন্ন জায়গায়, হ্যাঁ ওই যে বিখ্যাত ওই সিনেমাটা দেখেনি কেউ নেই, জুরাসিক পার্ক সিনেমা দেখেছো? তো আমাদের একটু চেহারাগুলো অন্যরকম, বাট উই আর রিয়েলি ডাইনোসরস ইন আ জুরাসিক পার্ক। আর আজকের পৃথিবীটাকে তারাই বেশি ভাবে ব্যবহার করতে পারবে, and we can make the world a more interesting place to live in যদি আমাদের এই কথাবার্তা বক্তব্যের মধ্যেই, ধরো আমাদের সারাদিন এই পলিটিক্স, এই দল ছাড়লো, এই দিকে গেল, এই ইলেকশন বিলির কাছে, আজকে এই কথাবার্তাগুলো, এই মান্ধাত্তার আমলের সোশ্যাল কনস্ট্রাক্ট, এটা কি আজকের একজন 16-17 বছরের সঙ্গে রিলেট করছে না? হ্যাঁ, তুমি দেখো না যে আমরা এই যে তুমি হিন্দি সিনেমা দেখতে, তুমি তো ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন মুভিজ, তো আমরা তো অনেক নায়ক নায়িকা, দিলীপ কুমার, এই কুমার, শাহরুখ, ধর্মেন্দ্র সবাইকে দেখেছি। আমার খুব ফেভারিট চরিত্র ছিল একজন বাঙালি, কেষ্ট মুখার্জি। কেষ্ট মুখার্জি যে সিনেমায় আনতে না কেন, একটা মদের বোতল হাতে নিয়ে খালি চোখটা টেরা হয়ে যেত। তা আমরা হচ্ছি আজকের জীবনে সেই হেঁচকি তোলা টেরা চোখ ও কেষ্ট মুখার্জি। এই যে আমাদের কথাবার্তা, এই যে তুমি রাত্রি সন্ধ্যে 6টার পর থেকে টেলিভিশন খোলো না, সামটাইমস আই লাভ টু মাইসেলফ যে এই যে আমাদের পাগলের প্রলাপগুলো আমরা বলছি, আর একই মুখে আমরা বলছি কি না আমরা এই উদীয়মান ভারতবর্ষে বাস করছি, যার কিনা 40% পপুলেশন ইজ আন্ডার 30 years of age, and if that is true, তাহলে এই পাগলের প্রলাপগুলো কাদের জন্য হচ্ছে? আজকে your mind is made up, my mind is made up, you know what to do, তুমি অলরেডি ডিসাইড করে নিয়েছো এই লোকটা ভালো, এই লোকটা খারাপ। তোমার কানের কাছে লোকে যদি 72 ঘন্টা ধরে নন স্টপ প্রোগ্রাম করে যায়, তাও তোমার ওপিনিয়ন আজকে চেঞ্জ করবে না। সো মাই ফিয়ার ইজ, শুধু টেলিভিশনকে বলাটা না, যে আমাদের এন্টারটেইনমেন্টে, আমাদের এডুকেশনে, যে কারণে তুমি আজকে যারা সোশ্যাল মিডিয়াতে আছে, জাস্ট লুক এট দিস, যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ক্যাচ আপ উইথ দ্য কন্টেম্পোরারি টাইমস। ভালোবাসতে তার সাথে ভালোবাসতে এই যে লোকে একটা আমাকে সেদিন কোথায় আমি একটা সেমিনার না প্রোগ্রামে গেছিলাম, তো একজন খুব ক্লেশাত্মক ভাবে বলল আজকালকার ছেলে মেয়েদের কোনো অ্যাটেনশন স্প্যান নেই। তো আমি একটু টিচারদের সবসময় প্রথম থেকেই ফায়ার করতে শুরু করি না, আমি একটু সময় দিই ওদের, কারণ আমি সময় দিই যে ভুলটা আরো বলুক তারপরে আক্রমণ করতে হয়। আগে খাদটা গভীর করতে দিতে হয়, তারপরে বোঝাতে হয় কত গভীর খাদে আছো। তাই বললাম তাকে কথাবার্তার মধ্যে দিয়ে যে হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে আজকালকার ছেলে মেয়েদের অ্যাটেনশন স্প্যান না? বললো অ্যাটেনশন দেখছো না, এই যে রিল গুলো হচ্ছে 2 মিনিটের রিল দেখছে লোকেরা। 2 মিনিটের রিল কেন দেখছে? কারণ ওরা জানে যদি আমাকে বা আপনাকে 20 মিনিট কথা বলতে দেয়, আমরা 18 মিনিট ননসেন্স বলবো। 10% অফ দ্য টাইম ইউ উইল স্পিক সেন্স। তো ওরা সময়টা বেঁধে দিচ্ছে আমাদের যে ভাই তুমি যেটা করতে চাও, তুমি নাচতে চাও, পড়তে চাও, মাথায় জল ঢালতে চাও, পলিটিক্স সম্বন্ধে বলতে চাও, ফ্যাশন সম্বন্ধে বলতে চাও, ফর গড সেক ওই 2 মিনিটের মধ্যে বলো কি বলতে চাও, বিকজ ইন হোয়াট এভার উই সে দ্য অ্যাকচুয়াল সামারি ইজ দেয়ার ফর 2 মিনিটস। এবং আমি এই রিলের ধাক্কায় পড়ে আমাকে যখন সোশ্যাল মিডিয়ায় করি, আই ট্রাই টু সেদিন একটাকে স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে আমাকে 2 মিনিটে বলতে বললাম, দেন আই রিয়েলাইজ আমি অ্যাকচুয়ালি বলতে পেরেছিলাম 2 মিনিটে, বেঁধে দেওয়া টাইমটা। হ্যাঁ, কারণ তুমি যে কোনো লোককে বলতে শোনো না,
তুমি যে কোনো মানুষকে 10 মিনিট বলতে শোনো, অ্যাকচুয়ালি দেখবে নির্যাসটা হচ্ছে হার্ডলি 10%, 15% অফ দ্য টাইম। সো তুমি যে প্রথমে বললে যে এদের আমরা কি অনুপ্রেরণা দেবো, আমার এটা 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 বললে আবার জানি না তোমার চ্যানেলে লোকে অত্যন্ত বিতর্কিত কথা বলা হবে। আমার স্থির বিশ্বাস হচ্ছে যে ছোটদের ভালো রাখা খুব ভালো উপায় হচ্ছে বড়দের থেকে দূরে রাখা। আর বড়দের যদি একটা আজকে শিক্ষার জায়গা থাকে সেটা হচ্ছে, ঠিক আছে ওই ঠাকুর দেবতার বই, দেবতুল্য লোকেদের বই পড়বে, মধ্যে মধ্যে পড়বেন, কিন্তু তার সমান সময় দেবেন যে আজকের জীবনে যারা কন্টেম্পোরারি, আজকে আমাদের জননায়ককে, আপনার বাড়িতে যদি একজন কি দুজন 15 থেকে 20 বছর বয়সী ছেলে মেয়ে থাকেন, তিনি আপনার নেতা, তিনি আপনার চিন্তা নায়ক কি চিন্তা নায়িকা। তাদের দিকে কথা বলুন, তাদের বক্তব্যটা শুনুন, তাদের পার্সপেক্টিভটা রিয়েলাইজ করুন। দ্যাট ইজ দ্য ফিউচার। আমরা একটা মন গড়া বর্তমানে যে ভবিষ্যতের পার্ট আমরা নই, সেই ভবিষ্যৎটাকে দুমড়ে মুচড়ে চটকে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। অনেক মানে ভেরি প্রাইসলেস, মানে এটা জেনারেলি শোনা যায় না ডক্টর, মানে ইটস আ ভেরি অ্যামেজিং থিংস। আপনি একদম ঠিক কথাই বলেছেন, মানে সত্যি কথা। তাই আমরা যেটা অ্যাবজর্ব করছি সেটা তো আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। সোশ্যাল অর্ডারটাকে চেঞ্জ করতে হবে। ডক্টর আমার ছেলেও নিট দিচ্ছে এবার, তো এদের আপকামিং মানে কি বলবো, মানে এদের জন্য যারা নিট দিচ্ছে এবং নিট দিচ্ছে ডাক্তার হবে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেডিকেল মেডিকেল মানে আমার মুখে এসে গেছিল বলতে আমার সমবেদনা রইল, কিন্তু আমার শুভেচ্ছা রইল। আর যারা যারা আজকে চেষ্টা করবে না, যারা আজকে ডাক্তারি করবে তাদের একটাই জিনিস হচ্ছে, জানো কেউ এই যে খেলোয়াড়রা আছে, যারা আজকের দিনে ক্রিকেট খেলে, ছেলেমেয়েরা প্রথম থেকেই ডিসাইড করে যে আমি কেউ হয়তো লঙ্গার ভার্সন খেলবে, কেউ T20 খেলবে। তো ওদের বলার যে ডাক্তারিটা ঠিক T20 খেলা না, ইট ইজ আ লং হল রেস। তোমার কাজটা করতে ভালো লাগতে হবে, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে তোমাকে একটা আনন্দ পেতে হবে, আর তোমাকে এইটুকু বুঝতে হবে যে এটা একটা ধৈর্যের গেম। তো এটা হট করে 5 মিনিটের লুডো না, এটা হচ্ছে সেই দাবা খেলায় ভাবছে দিচ্ছে তো দিচ্ছেই। সো দিস ইজ আ স্লো কুকিং প্রফেশন, আর মেন্টালি সাইকোলজিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে হবে। And if you accept it, and if you enjoy being amongst people, একটা মানুষকে হাসতে দেখে যদি তোমার তৃপ্তি পেতে, তোমার যদি মনের ভেতরটা আনন্দ পায়, then this profession is for you. You have to share every molecule of human emotion, এবং সেইটা তুমি যদি শেয়ার করতে পারো, ওইটুকুই আমাদের জীবনের আনন্দ। সুতরাং নিজেকে মানসিকভাবে তৈরি করবে, তোমাদের যা বুদ্ধিশুদ্ধি আছে, হ্যাঁ আজকে আপনার এই তোমার প্রোগ্রামের একটা ছবি তোমার ছেলেকে দেখিও, এবং ছেলেকে বলো যে এই বোকা লোকটা ডাক্তার হতে পারলে তো সবসময় মনে রাখবে যে আমার মতো বোকা লোকের ছবি রাখবে বাড়িতে, মধ্যে মধ্যে তাদের মোবাইলে দেখাবে, বলো দেখো একে 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 তোমার কি বলেন নাকি ফটো গ্যালারিতে সেভ করে রেখো, এবং এ তোমাকে ইন্সপায়ার করবে, বলবে এই নিরেট বোকাটা যদি ডাক্তার হতে পারবে, ইট ইজ ওয়েল উইদিন মাই রিচ। মানে হ্যাটস অফ টু ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, বি ওয়েল। আর হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এপিসোডটা দেখতে থাকবেন।